আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি রওনক জাহান। শুরুতে জানিয়ে দিচ্ছি পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। হরতাল অবরোধ দিয়ে মানুষ হত্যা কিভাবে বন্ধ করতে হয় সরকার তা জানে, বললেন প্রধানমন্ত্রী। সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস। গ্রহণযোগ্য নির্বাচন না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন। রাষ্ট্রীয় সন্ত্রাসের কারণে নেতাকর্মীরা মাঠে নামতে পারছে না, জানালেন ওসমান ফারুক। বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে মার্কিন সিনেটের প্রস্তাব গ্রহণ, সংলাপ ও রাজনৈতিক সংস্কারের আহ্বান। রোববার সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। এত অল্প সমর্থনের সরকার সংবিধানের মূল চেতনার পরিপন্থী, অভিমত বিশ্লেষকদের। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। রাখে 24 ঘন্টা সুরক্ষিত, নিশ্চিন্ত সারাদিন। এবারে বিস্তারিত সংবাদে যাচ্ছি। হরতাল অবরোধ দিয়ে নিরীহ মানুষ হত্যা বন্ধ না করলে কিভাবে বন্ধ করতে হয় সরকার তা জানে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপি নেত্রী নির্বাচন ঠেকাতে চেয়েছিলেন, ব্যর্থ হয়েছেন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় এ হুঁশিয়ারি দেন শেখ হাসিনা। তিনি আরও বলেন, সমস্যা থাকলে আলোচনা করেই তা সমাধান করা হবে। সৈয়দ আব্দুল মুহিতের রিপোর্টে দেখুন বিস্তারিত। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় আসেন শুক্রবার বিকেল ৩টার পর। জনসভার মঞ্চে এসে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী শত বাধা উপেক্ষা করে ৫ জানুয়ারি আওয়ামী লীগকে ভোট দেয়ায় ভোটার ও জনগণের পাশাপাশি অভিনন্দন জানান নির্বাচন কমিশন সহ নিরাপত্তা বাহিনীকে। তিনি দাবি করেন, জঙ্গিবাদ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের দেখতে চায় না বলেই জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়েছেন। নির্বাচন ঠেকাতে চেয়েছিলেন, ঠেকাতে পারেন নাই, ব্যর্থ হয়েছেন। কিন্তু আর এই হরতাল অবরোধ দিয়ে মানুষের জীবন ধ্বংস করা, খুন খারাপি করা আর নিরীহ মানুষকে হত্যা করা, এটা বন্ধ করতে হবে। আর এটা যদি বন্ধ না করেন তাহলে কিভাবে বন্ধ করতে হয় সেটা আওয়ামী লীগের জানা আছে। যত কঠোর হওয়া দরকার তত কঠোর হব এবং শক্ত হাতে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ইনশাআল্লাহ বন্ধ করব। বিএনপি নেত্রীকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, সংখ্যালঘুরা কি অন্যায় করেছে যে কারণে তাদের উপর নির্যাতন করা হচ্ছে। এই সংখ্যালঘু ভাই বোনেরা কি অপরাধ তারা করেছে, বিএনপি নেত্রী এবং ওই জামাত শিবির তাদেরকে বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহি করতে হবে যে কেন এই নিরীহ মানুষগুলিকে আজকে আক্রমণ করা হচ্ছে, ঘর বাড়ি পোড়ানো হচ্ছে, তাদের উপর অত্যাচার হচ্ছে, কেন মানুষকে হত্যা করা হচ্ছে। জনগণকে নিয়ে আর না খেলে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের কথাও বলেন শেখ হাসিনা। বিএনপি নেত্রী বিরোধী দলের নেতা না হওয়ার বিষয়টি নিয়েও কথা বলেন। তিনি বলেছিলেন, আমি বিরোধী দলের নেতাও হতে পারবো না। সেটা তো ওনার বেলায় এটা ফলে গেছে। কাজে উনি যেন মুখ থেকে আর কোনো কথা না বের করেন। উনি যা আমাদেরকে গালি দেবেন সেটাই আশীর্বাদ হয়ে চলে আসবে, এটাই হলো বাস্তবতা। অনেক খেলা দেখালেন, আর না, এবার ক্ষান্ত দেন। যদি কিছু বলার থাকে আসুন, যদি কোনো সমস্যা মনে হয় আলাপ আলোচনার মাধ্যমেই আমরা তা সমাধান করতে পারবো। নির্বাচনে না এসে যে ভুল করেছেন তার খেসারত হিসাবে দেশকে জ্বালিয়ে না পড়তে বেগম জিয়ার প্রতি অনুরোধ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠনের আগে আওয়ামী লীগের এই বিশেষ জনসভা, আর এই জনসভায় প্রধানমন্ত্রী আবারও বললেন, উন্নয়নের যে অগ্রযাত্রা শুরু করেছে আওয়ামী লীগ তা যাতে কেউ ব্যাহত করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিলেন। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।
সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন না হওয়া পর্যন্ত 18 দলের আন্দোলন চলবেই, জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এম ওসমান ফারুক। তিনি বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিলে তার রূপ নেবে প্রতিরোধী আন্দোলনে। একতরফা নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি বলেই সামনের আন্দোলন আরও জোরালো হবে। এক প্রশ্নের জবাবে ওসমান ফারুক বলেন, সরকারের রাষ্ট্রীয় সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে মাঠে নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতি কম রয়েছে। আরও জানাচ্ছেন মিরাজ হোসেন গাজী। নিবন্ধিত 40টির মধ্যে 28টি দলের বর্জনের মধ্য দিয়েই 10ম জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল। নির্বাচনে ভোটার উপস্থিতি কম থাকায় দেশ বিদেশে এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন সংস্থা ও দেশ। আর বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোট নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবিতে আন্দোলনরত। শুক্র শনি বিরতি দিয়ে রবিবার থেকে চলবে আবারও লাগাতার অবরোধ, আসতে পারে কঠোর কর্মসূচিও। যেভাবে কারচুপি, যেভাবে জাল ভোট দেওয়া হয়েছে, এটা নির্বাচন হয় নাই এবং এটা টিকবে না যতদিন পর্যন্ত আমরা একটা সুষ্ঠু নির্বাচন লাভ না করি। এখন বিএনপির এই দাবি জনগণের দাবি হয়ে গেছে। যতদিন না হয় ততদিন আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করব। যদি বাধা দেয় সেই শান্তিপূর্ণ আন্দোলনে, তাহলে আগে যা হয়েছে প্রতিবাদী আন্দোলন হবে। বারবার কর্মসূচি দেওয়া হলেও দলের নেতাদের সক্রিয়তা না থাকায় প্রশ্ন উঠেছে নানা মহলে। এ বিষয়েও জবাব দেন ওসমান ফারুক। সরকার যে ধরনের সন্ত্রাস, যে ধরনের অত্যাচার, আমাদের নেতৃবৃন্দকে গুম থেকে শুরু করে সিনিয়র নেতৃবৃন্দ জেলে দেওয়া, আমরা রাস্তায় বেরোতে পারি না, অফিস আদালত বন্ধ, এবং জনগণ বোঝে একটা সহিংসতার মাধ্যমে, একটা স্টেট টেরোরিজমের মাধ্যমে কারণে আমরা রাস্তায় নামতে পারিনি। এটা সাংগঠনিক দুর্বলতা না। বৃহস্পতিবার রাতে ওসমান ফারুকের বাসায় যান মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। বৈঠকে নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছেন রাষ্ট্রদূত। এদিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়ে পরিকল্পিতভাবে বিরোধী দলের ওপর দায় চাপানো হচ্ছে। এ বিষয়ে সতর্ক থেকে নেতাকর্মীদেরকে তাদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে সংলাপ ও রাজনৈতিক সংস্কারের আহ্বান জানিয়ে তোলা বহুল আলোচিত প্রস্তাবটি গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। 7 জানুয়ারি 113তম কংগ্রেসের প্রথম সেশনে প্রস্তাবটি গৃহীত হয়। যুক্তরাষ্ট্রের 5 সিনেটর গত 11 ডিসেম্বর প্রস্তাবটি পররাষ্ট্র বিষয়ক সিনেট কমিটিতে তোলেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য প্রধান দুই রাজনৈতিক দলের বিরোধকে দায়ী করে প্রস্তাবে 6টি সুনির্দিষ্ট বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে বাংলাদেশের রাজনৈতিক সংঘাতের নিন্দা জানিয়ে সত্যিকার অর্থেই গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য সরাসরি সংলাপে বসার আহ্বান, অবিলম্বে সহিংসতা বন্ধ করে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের পথ সুগম করা সহ বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত, মানবাধিকার কর্মীদের হেনস্থা বন্ধ ও গ্রামীণ ব্যাংকের স্বাধীনতা ফিরিয়ে দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান উল্লেখযোগ্য। জামায়াত শিবিরের সঙ্গ ছেড়ে বিএনপি আলোচনা এলে আগামীতে মধ্যবর্তী নির্বাচন হতে পারে বলে আবারও জানিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত। শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত। এ সময় তিনি বলেন, ভোটাররা ভোট কেন্দ্রে যাওয়ায় বিএনপি তাদের উপর যে নির্যাতন চালাচ্ছে তা অমানবিক। একই সঙ্গে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের জন্য বিএনপি জামায়াতকে দায়ী করেন সুরঞ্জিত সেনগুপ্ত। আগামী রবিবার নতুন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন সুরঞ্জিত এবং তিনি আরও বলেন, সংসদ সদস্য নির্বাচিত কয়েকজন নেতা বিরোধী দলের পাশাপাশি মন্ত্রিত্বও চাচ্ছেন। হুসেন মোহাম্মদ এরশাদ 2-1 দিনের মধ্যেই শপথ নিতে পারেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার। এদিকে পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ আবারও বললেন, তারা বিরোধী দলে থাকার পাশাপাশি মন্ত্রিসভায়ও থাকবেন। রিপোর্ট করছেন যুথিকা ঘোষ। সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে যাব না। বছর জুড়েই আলোচনায় ছিলেন সাবেক রাষ্ট্রপ্রধান এইচ.এম. এরশাদ। কখনো নির্বাচন বর্জন, আবার অংশগ্রহণ। এমন করে দলকে বিভ্রান্তিতে রেখে শেষ পর্যন্ত এরশাদকে যেতে হলো সিএমএইচের সরকারি তত্ত্বাবধানে চিকিৎসায়। বর্জনের মধ্য দিয়ে দলকে বিভ্রান্তিতে রেখে এরশাদ রহস্যময় অন্তরালে চলে গেলেও সরকার এবং ভোটযুদ্ধ থেকে সরে দাঁড়ায়নি জাপা। এমনকি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েও আইনি মারপ্যাচে ভোটে জিতে যান এরশাদ।
এদিকে বেগম রওশন এরশাদের নেতৃত্বে নির্বাচনের মাঠে থেকে যাওয়া বিজয়ীরা এরশাদকে ছাড়াই নিলেন শপথ। এবার এরশাদের শপথ নিয়ে চলছে নতুন নাটক। বিধি মোতাবেক 3 দিনের মধ্যে শপথ নেয়ার কথা থাকলেও আজও এরশাদ শপথ নেননি। দলের বিজয়ী নেতারাও ধোঁয়াশায় রাখছেন শপথের বিষয়টি। শপথ হয়ে যাবে, আমি তো বললাম 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ শপথ গ্রহণ করবেন, আজ অথবা কাল, অপেক্ষা করুন। এদিকে প্রধান বিরোধী দলের স্থানটি অর্জন করেও ক্ষান্ত নন জাতীয় পার্টির নেতারা। এবার বিরোধী দলের পাশাপাশি থাকতে চান তারা সরকারেও। আমরা বিরোধী দল থেকেই ঐক্যমত্যের সরকারে থাকব। এর আগেও যেভাবে হয়েছে 96 আপনারা লক্ষ্য করবেন যে আসম আব্দুর রব, আনোয়ার হোসেন মঞ্জু, এরা সব ঐক্যমত্যের সরকারের ছিল। ওই ধরনের একটি সরকার হতে যাচ্ছে। আপনাদের দলের কয়জন মন্ত্রী সেটা জানেন, এটা দল ঠিক করবে, ম্যাডাম ঠিক করবেন। যুথিকা ঘোষ, বাংলা ভিশন, ঢাকা। রোববার সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। বিশ্লেষকরা বলছেন, এত অল্প মানুষের সমর্থনে গঠিত সরকার সংবিধানের মূল চেতনার পরিপন্থী। রাসেল আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। দেশে মোট ভোটার 9,19 লাখ হলেও একতরফা নির্বাচনের মতামত দিতেই পারেননি 52% মানুষ, যা অঙ্কের হিসেবে 4,80 লাখ। 153 আসনে প্রতিদ্বন্দ্বী না থাকায় এবার ভোটের আওতায় ছিলেন মাত্র 4,39 লাখ। নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে তা নিয়ে নানা অঙ্কের হিসেব পাওয়া গেলেও নির্বাচন কমিশনের দাবি ভোট পড়েছে প্রায় 40% বা 1,65 লাখ। ভোটের বিশ্লেষণে দেখা যায় নৌকা প্রতীকে সমর্থন দিয়েছেন 1,21 লাখ ভোটার। 139 আসনের ভোটের হিসেবে যা 29.29%। আর 300 আসনের হিসেব ধরলে নৌকা প্রতীকে দৃশ্যমান ভোট পড়েছে মাত্র 13.22%। ভোটারদের এই সমর্থন নিয়েই 2/3 সংখ্যাগরিষ্ঠতার সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। এই নির্বাচনে যেহেতু খুবই মোট ভোটারের খুব অল্প অংশের 4 বা 5 ভাগের 1 ভাগ সরকারের প্রতি ভোট দিয়েছে, অতএব এই সরকারের ওই অর্থে জনগণের সমর্থন এবং আস্থা নাই এবং নৈতিক ভিত্তি নাই। যদিও এক অর্থে আইনগতভাবে এটা অসিদ্ধ বা বেআইনি, সেটা বলার কোনো স্কোপ নাই। সেই সেন্সে আমাদের তো ইলেকশন হলো না। ইলেকশন বলতে যা বোঝায় সে তো হলোই না। সুতরাং দিস কনস্টিটিউশন, দিস পার্লামেন্ট ইজ নো পার্লামেন্ট ইন দ্য আই অফ ল। ইট ইজ পার্লামেন্ট, টেকনিক্যালি ইট ইজ পার্লামেন্ট, বাট ইফ ইউ গো ইন টু দ্য ডিপ অফ দ্য কনস্টিটিউশন, ইট ইজ নো পার্লামেন্ট। There is no 140. নিকটতম প্রতিদ্বন্দ্বী বা প্রধান বিরোধী দল জাতীয় পার্টির লাঙ্গল মার্কায় এবার ভোট পড়েছে প্রায় 11,45,000 ভোটের হিসেবে, যা মাত্র 2.76%। মহাজোটের শরিক বাকি দল ও অন্যান্য প্রার্থীদের ব্যালটে ভোট পড়েছে 32,31,000 ভোটের হিসেবে, যা 7.78%। তবে গৃহীত 1.5 কোটি ভোটের 74%ই গেছে নৌকার দখলে। সেই হিসেবে জাতীয় পার্টি 7 আর বাকি দলের বেলায় 19%। আত্মতৃপ্তির এই হিসেবটাই বরং অধিক সান্ত্বনার 10ম সংসদের সরকারের জন্য। রাসেল আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। নতুন সরকারের কাছে স্থিতিশীল ও ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও উদ্যোক্তারা। বিরোধী দলের আন্দোলনের মুখে পরিস্থিতি শান্ত রাখা চ্যালেঞ্জ মনে করলেও সরকার আলোচনার মাধ্যমে সংকটময় পরিস্থিতি কাটিয়ে উঠবেন বলে মনে করছেন তারা। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোটের আন্দোলনের মুখে বৃহস্পতিবার শপথ নিয়েছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সংসদ সদস্যরা। নতুন সরকার নতুন বছরে অর্থনীতির জন্য নতুন বার্তা বয়ে আনবেন, যাতে সব অনিশ্চয়তা কেটে যাবে, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। আমরা চাই একটা শান্ত ব্যবসা বান্ধব পরিবেশ। আমরা মনে করি না এই পরিবেশ, এই পরিস্থিতিতে পরিবেশ ফিরে আসবে, তবে এটা ডিপেন্ড করে সরকারের উপরে। সরকার কিভাবে এখন বিষয়টাকে হ্যান্ডেল করবেন। একটা মেসেজ দিতে হবে হোল ওয়ার্ল্ডে যে আমাদের এখানে নতুন সরকার আসার পরে এই দেশে কোনো রাজনৈতিক সহিংসতা নাই, এই দেশ কমপ্লিটলি নিরাপদ, এই দেশে কোনো ধরনের রেড অ্যালার্ট নাই। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আমাদের ব্যবসা যেন করতে পারি সেই পরিবেশ তৈরি করে দেওয়া। ব্যবসায়ীরা বলছেন, সরকার বিরোধী আন্দোলন সহিংসতার কারণে দেশের ব্যবসা বাণিজ্য বিপর্যস্ত। শ্রমঘন শিল্প রক্ষায় সরকার শিগগিরই বিশেষ প্রণোদনা দেবে, এমন আশা তাদের। সোর্স ট্যাক্স নিয়ে আমরা রিকোয়েস্ট করেছি 0.25 করার জন্য, ইট ওয়াজ 0.85। ওনারা এটাকে 0.30 মধ্যে হয়তো ইনশাল্লাহ আশা করতে পারি। যে পরিবেশে এখন চলে গিয়েছে, সেখান থেকে উদ্ধার করতে হলে অন্তত 3-4 হাজার 5 হাজার কোটি টাকা এই সেক্টরকে বাঁচাবার জন্য আমার মনে হয় সরকারের
এই মুহূর্তে বরাদ্দ দেওয়া প্রয়োজন। ওনারা বলেছেন খুব তাড়াতাড়ি এটা করে দিবেন। অবশ্যই আজকে তো বৃহস্পতিবার, শুক্র শনি, হোপ ফর দ্য বেস্ট। আমাদের নতুন সরকার আসার পরপরই হয়তো এটা ঘোষণা দিতে পারেন এটা থেকে। রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে নতুন সরকারকে শিগগিরই আলোচনার টেবিলে বসার তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছি স্বপ্নধারা আবাসন সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে পৌষের শীতে হিমকাতর নগরী, খড়কুটোর আগুনে কোনো রকমের শীত মোকাবেলার চেষ্টা। প্রস্তুতি শেষ না করেই আজ শুরু হচ্ছে ১৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। শীতে হিমকাতর হয়ে পড়েছে ইট পাথর আর কংক্রিটের এ নগরীও। শীতে বেশি নাকাল নগরীর খেটে খাওয়া মানুষ। ফুটপাত বা খোলা আকাশের নিচে আর রাত কাটানো সম্ভব হচ্ছে না তাদের। আগুন জ্বালিয়ে কোনো রকমের শীত মোকাবিলার চেষ্টা চালাচ্ছে তারা। রিপোর্ট SM ফয়েজের। এ যেন এক অন্যরকম রাতের ঢাকা। কুয়াশা আর কনকনে ঠান্ডা বাতাসে আক্রান্ত রাজধানীর খেটে খাওয়া মানুষ। গভীর রাতেও নির্ঘুম তারা। মধ্যরাতে নিরুত্তাপ নগরীতে খড়কুটো জ্বালিয়ে উত্তাপ খোঁজের চেষ্টা তাদের। কাজ করতে তো সব ধরনের সমস্যা। শীতের মাঝে কাজ করা তো হাত পা বরাবের মতন ঠান্ডা হয়ে থাকা, বাতাসের ঠান্ডা নাই, কাপড় চাপড় পেটের জায়গায় কাজ করতেও হয়, কাজ করেও পারি না, না করেও পারি না, আমরা তখন মরা। না ঠান্ডা আমরা শীত নাগে ছাইরে জ্বর আই পড়ছে, ওই কাজ কাম করে খাওয়ানো নাগে, কি করবো সারা রাত কাফি, সকালে যাই কাজে। কুয়াশা লাগে, ঠান্ডা লাগে, কষ্ট হয় খুব। মানে গরমে তো বাড়াটা বেশি পাই, শীতে তো বাড়া পাই না। চুয়াটার জ্যাকেট নাই বলা, এই যে এটা সিরাই ডাকাত দেই। জ্বর কাশ হয়ে গেল, একটু কমছিল, আবার 2 দিন ধরে আবার ঠান্ডা। জীবিকার তাগিদে শীত বা কুয়াশাকে তোয়াক্কা নেই গাড়ি চালকদের। প্রচুর শীত লাগে, আপনার ওই গাড়ির মধ্যে গ্লাসের মধ্যে আপনার কুয়াশা পড়ে যায়, এদিক দিয়ে একটা অসুবিধা হয় আমাদের। তারপরে ঠান্ডা তো মনে করেন হাতও ঠান্ডা হয়ে যায়। ইনকাম না হলে অনেক সংসারের অনেক কষ্ট। হরতাল অবরোধ সাথে সাথে মনে হয় শীতের জন্য যেমন কম আর কি। নিম্ন আয়ের মানুষের জীবন জীবিকা থমকে গেলেও শীত কাবু করতে পারে না উচ্চবিত্তদের। তারা চাইলেই পারেন হতদরিদ্রদের প্রতি একটু সহানুভূতির হাত বাড়িয়ে দিতে। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। অর্ধেকের বেশি প্যাভিলিয়ন ও স্টলের প্রস্তুতি শেষ না হতেই আজ থেকে শুরু হচ্ছে ১৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১১টায় এই মেলার উদ্বোধন করবেন। শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মাহবুব আহমেদ জানান, এবারের মেলায় ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রসহ ১২টি দেশের ২৮টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ৯৬টি প্যাভিলিয়ন সহ এ মেলায় থাকছে মোট ৪৭১টি স্টল। গতবারের মেলা থেকে ১৫৭ কোটি টাকার রপ্তানি আদেশ পাওয়া গিয়েছিল জানিয়ে সচিব বলেন, এবার তা আরও বাড়বে। রাজনৈতিক অস্থিরতার পরও প্রতিদিন গড়ে ১ লাখ দর্শনার্থী মেলায় আসবেন এমন আশা তার। মেলায় অফিসিয়াল হেলথ পার্টনার আয়েশা মেমোরিয়াল হাসপাতাল। এদিকে মেলা শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি থাকলেও এখনও শেষ হয়নি বেশিরভাগ স্টল তৈরির কাজ। ১০ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। এবারে অর্থ ও বাণিজ্য সংবাদ। বাজারে বেড়েছে সব ধরনের মাছের দাম, তবে কমেছে পেঁয়াজের দাম। অন্যান্য সবজির দাম কিছুটা কম থাকলেও লাউ, কাঁচামরিচ, মটরশুঁটি ও শাকের দাম রয়েছে চড়া। তবে তেল, ডাল, চাল ও ডিমের দাম রয়েছে আগের মতোই। বাজার দরের আরও খবর জানাচ্ছেন সেতু আহমেদ। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে বাজারে বেড়েছে প্রায় সব ধরনের মাছের দাম। ছোট মাছের মধ্যে পুঁটি, মলা ও চিংড়ির দাম চড়া। প্রতি কেজি চিংড়ি বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। বড় ১ কেজি রুই মাছের দাম ৪০০ টাকা আর শিং মাছ ৮০০ টাকা। শীতের ভিতরে কেউ মাছ নদীতে পানিতে নামে না, ধরতে পারে না, তার জন্য মাছ আজকে শুক্রবার তো তার জন্য একটু দাম বেশি কাটে। আমরা যেই দাম পাই আমরা ওই দামই, পাইকার যেই দামে নিতেছি ওই দামে আমরা নিতেছি। বিক্রেতারা জানান, বাজারে সব রকম সবজির দাম কমেছে। তবে ক্রেতারা বলছেন অন্য কথা। শীতের সবজির দাম যতটা কমার কথা সে তুলনায় কমেনি বলে অভিযোগ ক্রেতাদের।
দাম তো কম্পারেটিভলি একটু বেশি প্রতিদিনই লক্ষ্য করি আর কি, যে এক শুক্রবারে একরকম থাকলে পরে শুক্রবারে আবার একটু বেড়ে যায়। দাম চড়া দাম যেভাবে কমা উচিত সেভাবে, এখন তো সিজন কিন্তু সেই তুলনায় দাম অনেক বেশি। অন্যান্য সবজির দাম সীমিত, কোনোটা সীমিত আছে, কোনোটা একটু বাড়ছে, হয়তো 4-5 টাকা ডিফারেন্স আছে কেজিতে। দেশি পেঁয়াজ অর্ধেকের বেশি দাম কমে তা এখন বিক্রি হচ্ছে মাত্র 50 টাকায়। ডিম হালি প্রতি 2 টাকা বেড়েছে, চালের দামও কেজিতে 4 টাকা বেড়েছে। সবজির মধ্যে কাঁচামরিচ 80, বেগুন 40, মটরশুঁটি 70, লাউ 70, দেশি টমেটো 50 ও গাজর 30 টাকায় পাওয়া যাচ্ছে। সেতু আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। দেবযানী খোবরাগাড়েকে ফেরত পাঠানোর প্রতিক্রিয়ায় ভারতের ইচ্ছায় দিল্লির মার্কিন দূতাবাসের এক কূটনীতিককে দেশে ফিরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ভারতের দাবি মেনে দেবযানীর সমমর্যাদার এক কূটনীতিককে প্রত্যাহার করা হয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আশা করছে এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে চলমান এই তিক্ততার অবসান হবে। তবে ভিসা জালিয়াতির ঘটনায় অভিযুক্ত খোবরাগাড়ে পূর্ণ দায়মুক্ত পাবেন না এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ইঙ্গিত দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে মার্কিন প্রশাসনের কড়া নির্দেশে যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য হন ভিসা জালিয়াতির ঘটনায় অভিযুক্ত ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ে। গেল 12 ডিসেম্বর নিউ ইয়র্কে গৃহকর্মীর অভিযোগের ভিত্তিতে দেবযানীকে আটক ও মামলা দায়ের করা হয়েছিল। পরে $2.5 লাখ মুচলেকা দিয়ে জামিন পান তিনি। এবারে খেলার সংবাদ। ক্রিকেট। শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিশ্চিত হওয়ায় এশিয়া কাপ ও টি-20 বিশ্বকাপের আয়োজক হিসেবে স্বস্তির নিঃশ্বাস ফেলছে বিসিবি। দুবাইয়ে এসিসির সভা শেষে শুক্রবার দেশে ফিরে কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। মনির হোসেন খানের রিপোর্টে দেখুন বিস্তারিত। এতদিন যাই বলুন না কেন, এশিয়া কাপ ও টি-20 বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরে যাওয়ার আশঙ্কা যে ছিল সেটি স্বীকার করে নিলেন বিসিবি প্রেসিডেন্ট। তবে দুবাইয়ের আইসিসি সভার পর এখন দুশ্চিন্তামুক্ত তিনি। যদি এশিয়া কাপ এখানে না হতো, টি-20 ওয়ার্ল্ড কাপ হওয়ার কোনো সুযোগই ছিল না, এবং যদি শ্রীলঙ্কা না আসতো তাইলেও এশিয়া কাপ না হওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল। কিন্তু এখন যেহেতু শ্রীলঙ্কা আসছে, এশিয়া কাপ কনফার্ম হয়ে গেল, এশিয়া কাপ কনফার্ম হলে আর টি-20 এখান থেকে যাওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশের এখন বড় চ্যালেঞ্জ শ্রীলঙ্কা সিরিজ, এশিয়া কাপ ও টি-20 বিশ্বকাপ সফলভাবে শেষ করা। এজন্য দেশের রাজনৈতিক দলগুলোর সহায়তা চাইবে বিসিবি। আসলে তো পরিস্থিতি যা ছিল তাতে না আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি ছিল। সেই ক্ষেত্রে ঠিক আছে, আমাদের কাজ আমরা করেছি। আর একটা ছোট্ট ঘটনার জন্য যদি আমাদের আবার পাকিস্তানের মতো অবস্থা হয় যে আগামী 15-20 বছর কেউ খেলতে আসবে না, সেটা তো ক্রিকেটকে ধ্বংস করে দেওয়ার মতো। 20 জানুয়ারির মধ্যে টি-20তে অংশগ্রহণকারী দেশগুলোর নিরাপত্তা পর্যবেক্ষকরা আসবেন বাংলাদেশে। নাজমুল হাসানের আশা, বাংলাদেশের নিরাপত্তা ইস্যুতে সবচেয়ে সরব পাকিস্তানও শেষ পর্যন্ত এশিয়া কাপে অংশ নেবে। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। ফুটবলের খবর। স্প্যানিশ লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। মর্যাদার এই লড়াইয়ে লিগ টেবিলের শীর্ষস্থান বজায় রাখার চ্যালেঞ্জ থাকছে কাতালানদের। বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হবে ম্যাচটি। ইনজুরি কাটিয়ে মাঠে নেমে কোপা ডেল রের বিপক্ষে জোড়া গোল করে রাজকীয় প্রত্যাবর্তন হয় বার্সার লিওনেল মেসির। আত্মবিশ্বাসী মেজাজে জানিয়ে দিয়েছিলেন লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে লড়তে কতটা প্রস্তুত রয়েছেন তিনি। বরাবরই মেসিকে নিয়ে বাজি ধরা কোচ জেরার্ডো মার্টিনো জয়ের জন্য আস্থা রাখছেন শিষ্যদের ওপর। অ্যাটলেটিকোর সাথে পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানের টেবিলের 1 নম্বরে রয়েছে বার্সা। তাই মেসির সাথে নেইমার, জাভিদের সমন্বয়ে শীর্ষস্থান ধরে রাখার বড় চ্যালেঞ্জ কাতালানদের। তবে মর্যাদার লড়াইয়ে নতস্বীকার না করতে মরিয়া অ্যাটলেটিকো মাদ্রিদেও। সংবাদ শেষ করব পাইওনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। হরতাল অবরোধ দিয়ে মানুষ হত্যা কিভাবে বন্ধ করতে হয় সরকার তা জানে, বললেন প্রধানমন্ত্রী। সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস। গ্রহণযোগ্য নির্বাচন না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন। রাষ্ট্রীয় সন্ত্রাসের কারণে নেতাকর্মীরা মাঠে নামতে পারছে না, জানালেন ওসমান ফারুক।
বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে মার্কিন সিনেটের প্রস্তাব গ্রহণ, সংলাপ ও রাজনৈতিক সংস্কারের আহ্বান। রোববার সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ, এত অল্প সমর্থনের সরকার সংবিধানের মূল চেতনার পরিপন্থী, অভিমত বিশ্লেষকদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে সকাল 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনি গ্রামীণফোন, এয়ারটেল ও বাংলালিংক থেকে ডায়াল করতে পারেন 1616 নাম্বারে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।